ছোট্ট একটা বাড়ি, গ্রীষ্মকালের ছিমছাম পরিবেশ। জলিল মিয়া ছেলে মেয়ে নিয়ে খেতে বসেছেন। অনতি দূরে বড় মেয়ে সন্তান সম্ভবা। হঠাৎ চিৎকার, আঁতকে উঠে গর্ভবতী মা। কিছুরই তোয়াক্কা করে না তারা। হিংস্রতা গুড়িয়ে দেয় জলিল মিয়ার বসত বাড়ি, এরপর গ্রামের অন্যান্য বাড়ি। এদিকে ঘটে অভূতপূর্ব এক ঘটনা। জন্ম নেয় এক নতুন শিশু। পরে এই নতুন শিশুর আহ্বানেই যেন জন্ম হয় একটা বৃহৎ আন্দোলন, যমুনা নদী উদ্ধারের আন্দোলন। আমি তখন বললাম যে আমার মেয়েটা এখন তো বাচ্চা হবে, এই অবস্থা, তাহলে কোনো কথা শুনতে চাই না, ওখান থেকে চলে যায়। এখন পাশাতে নিয়ে গেলাম, আর ওরা এসে ভ্যাং চুর করে সব চলে গেল। ঘরের পাশে কাপড় টানাইয়ে তাই একটা বাচ্চা হয়েছিল সেদিন। সে বাচ্চাটা আছে, আর আমার মেয়ে পাশে বসা আছে। এরা যমুনা নদীর দুই কূলে সরকারি নিয়ম মেনেই বসবাস করতেন। 2005 সালে যমুনার তীরবর্তী মানুষদের উচ্ছেদ করার পর তাদের খবর নিতে আসেন সমাজকর্মী আশেকি এলাহি। এখান থেকেই শুরু সচেতনতার। এই অমানবিক উৎখাতের বিরুদ্ধে আমরা এলাকার মানুষরা বিক্ষুব্ধ হয়, সকল স্তরের মানুষ। আমরা তাদের নিয়ে সরকারি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং তৎকালীন রাজনৈতিক যে শক্তি ছিল তাদের বিরুদ্ধে সমাবেশ করি এবং স্মারকলিপি দিই। আন্দোলন শুরু হওয়ার ফলে আমরা ডিসি অফিস ঘেরাও করি, টিওন অফিস ঘেরাও করি এবং সাতক্ষীরাতে আমরা সেমিনার করি। সেখানে জেলা প্রশাসক মহোদয় আমাদের কথা দেন যে যমুনা নদী বাতিল করা হবে। যমুনা নদীর অবৈধ বন্দোবস্ত তো বাতিল হয়নি, বরং নদীকে জলমহাল হিসেবে চিহ্নিত করে মাছ চাষের জন্য সরকার থেকে জনৈক ব্যক্তির কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া জোরালো হয়। ইজারাদারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে এসে আশিক ইলাহি আবিষ্কার করেন তথাকথিত উন্নয়নের নামে নদী মেরে ফেলার মতো এক গভীর প্রাকৃতিক বিপর্যয়ের। তিনি বিপর্যয়ের উৎস খুঁজতে চলে আসেন সাতক্ষীরার কালীগঞ্জে, ভারত বাংলাদেশ সীমান্তে। এখান থেকেই সাতক্ষীরা জেলার দক্ষিণাংশের নদী যমুনার যাত্রা শুরু। এই নদীর আদিগতিপথ আজ যেন আশিক ইলাহির হাতের রেখার মতন। এই জায়গাটা হলো ইছামতি এবং যমুনার সংযোগস্থল। ইছামতি নদীটা মূলত ভারতের 24 পরগনার মধ্য দিয়ে এসে বসিরহাটের মধ্য দিয়ে টাকির ধার দিয়ে দেবহাটায়, বাংলাদেশের দেবহাটার কাছ দিয়ে এই চলে আসছে এবং এই কালীগঞ্জের ভাড়াসিমলা এখান দিয়ে এই আমাদের ডান সাইড দিয়ে যমুনা নাম নিয়ে চলে গেছে। উত্তর দিক থেকে এসে এখান দিয়ে দক্ষিণ দিকে শ্যামনগর অভিমুখে গমন করেছে। কাকশিয়ালী নদীকে, যেটিকে আপনার মনে হচ্ছে মূল যমুনা, আসলে সেটি কাকশিয়ালী খাল। যমুনার শেষ প্রান্ত কাকশিয়ালীর যেখানে সংযোগ শুরু সেটি। খাল পরিণত হয়েছে নদীতে, আর বিশাল যমুনার উপর 60-এর দশকে ছোট্ট একটা স্লুইস গেট নির্মাণ করে সূচিত হয় নদীর হত্যাযজ্ঞ। স্যাটেলাইট ছবিতেও নদীর এই করুণ চিত্র ধরা পড়ে। দেখা যাচ্ছে কাকশিয়ালী খাল নদীর উপরে, আর যমুনার বিলীন হবার স্পষ্ট চিত্র। আমরা এই ছবির মাধ্যমেই খুঁজে নেব অস্তিত্ব বজায় রাখা একদা প্রমত্তা যমুনার গতিপথ। আমি আমার ছোটবেলায় এই নদীতে পূর্ণ জোয়ারের সময় যে পরিমাণ পানির উচ্চতা দেখেছি, বর্তমান সময়ে দেখছি তার চেয়ে প্রায় 1 ফুটেরও বেশি পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই অঞ্চলে যমুনা নদী কেন্দ্রিক যে জলপ্রবাহ ছিল সেটি বন্ধ হয়েছে এবং এখানে একটি জলাবদ্ধ পরিবেশের
সৃষ্টি হতে চলেছে। একটানা 2 থেকে 3 দিন বর্ষা হওয়ার হলে এই পাশের এলাকা তো তলিয়ে যায়, উপরন্তের উপরে উঠে এই যে উপজেলা পরিষদ, নাজিমগঞ্জ বাজার, এই যে বাজার গ্রাম, রহিমপুর গ্রাম, এই পুরোটাও পানির তলায় তলিয়ে যায়। এই অঞ্চলে 2,88,000 মানুষ বাস করে। এখানে ধলবাড়িয়া, মথুরেশপুর, কুশুলিয়া, মৌতলা, নুননগর, চালতেঘাটা, ভুরুলিয়া বিভিন্ন ইউনিয়নের এই সুইচ গেটের পানি নিষ্কাশনের পরিবেশ ফিরিয়ে না আসা পর্যন্ত এইখানের এই অঞ্চলের মানুষ আগামীতে জলবদ্ধতা সৃষ্টি, এই অঞ্চলে মানুষ বসবাসের অনুপযোগী হবে বলে আমি মনে করি। উন্নয়নের নামে এই অনুপযোগী পরিবেশ বিস্তৃত হয়েছে আরো অনেক স্থানে। এই যে ব্রিজ, এইরকম 7টার মতো ব্রিজ এই যমুনার উপরে ছোট আকারে দেয়া হয়েছে। এছাড়া কালভার্ট এবং ওই নাজিমগঞ্জের সুলিশ গেট, এই 2টার কারণেই যমুনা আজ সংকুচিত হয়ে গেছে। অথচ এই যমুনার ইতিহাসে রয়েছে ঈর্ষণীয় এক গৌরব গাথা নৌবন্দর। এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজা প্রতাপাদিত্যের গড়ে তোলা পোতাশ্রয়ের ধ্বংসস্তূপ। তিনি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যমুনার উপর গড়ে তুলেছিলেন 500-র অধিক রণতরীর সমন্বয়ে গড়া অত্যন্ত শক্তিশালী নৌঘাঁটি। আজ সেই যমুনা নদী বন্দী হয়ে গেছে 2 মিটার প্রশস্ত ছোট্ট একটা কালভার্টে। সেনবীরের যে সড়ক, মহাসড়ক যেটা, এইটা বানানোর কারণ সময় কোনো ধরনের এনভায়রনমেন্ট বিষয়টা বিবেচনা না করে, এই নদীটার বিবেচনা না করে, এই এলাকার পানির প্রবাহটা কিভাবে চলবে সেটা বিবেচনা না করে একটা খুব ছোট্ট কালভার্ট সরাসরি সোজা করে দিয়েছে। নদীর যে গতিটা ছিল সেটাও বিবেচনা করেন, ফলে এখন এলাকা দিয়ে পানি বেরোতে পারে না। 60-এর দশকে নদীটা ছিল খুব প্রশস্ত এই নদী, তা 120 ফুটের মতন আর ছিল। এখন আস্তে আস্তে ভরাট হয়ে এখন খুব ছোট হয়ে গেছে। এটা আর এখন নদীর মতন নেই, ছোট একটা খাল হয়ে গেছে, বুঝলেন। এখান থেকে হয়তো ব্যবসা বাণিজ্য শ্যামনগর থেকে কালীগঞ্জতে চলতো, বা 4-5খান লোক একসঙ্গে যেত, তাই পাশাপাশি। আর এখন লোক তাই যেতে পারে না। নদীর উপর নির্মাণ করা হয়েছে ইট ভাটা, নদীর বেষ্টনীতে পাকা বাঁধ, নদীর বুকে আড়াআড়ি রাস্তা। এমনকি আশ্চর্যজনক হলেও সত্যি, সরকারি ভূমি অফিস নির্মিত হয়েছে যমুনা নদীর ওপর। এছাড়া শ্যামনগর বাজারের চিত্র। আমি যমুনাটা এর থেকেও বড় দেখেছি। ওই ওপারের গাছ, বাড়ি, ঘরদোর ওদিকে চর ছিল, আর এদিকে দোকানের সীমানা পর্যন্ত ছিল, এটা আমি দেখেছি। এবং এখানে খেয়া পার হয়তো এও আমি দেখেছি। মূলত নদীকে কেন্দ্র করেই বাজারটা গড়ে উঠছিল, কিন্তু আজকে সেই যমুনাকে, এই বাজারের কারণে যমুনাটা মরতে বসেছে। বাজারে অল্প একটু জায়গায় 3-3টে সংযোগ সড়ক করা হয়েছে, যে সড়কটার মধ্যে কোনো ধরনের কালভার্ট বা সুলিশ গেট বা কোনো ধরনের প্ল্যান করে করা হয়নি, ফলে যমুনাটা মরে গেছে। পাশাপাশি অবৈধ ব্যবসায়ীরা তারা তাদের পিছন দিক থেকে 2 ধার দিয়ে এগিয়ে এসে অবৈধভাবে জায়গা দখল করে ফেলছে, ফলে যমুনার আর অস্তিত্ব পুরোপুরি বিলুপ্তি হওয়ার অবস্থায় গেছে। যমুনা নদীটা এখানে প্রায় 200 ফিট চওড়া ছিল, এখন 2 ধারে অবৈধ স্থাপনার কারণে আস্তে আস্তে প্রায় মরিয়ে নদীটা প্রায় সংকীর্ণ হয়ে প্রায় 10 ফিটের মতো মাত্র আছে। শ্যামনগর বাজারের একটু দক্ষিণে এবং পুকুরের মতো পরিণত হওয়া নদীর পাশে রয়েছে মহাশ্মশান, কিন্তু নদীর সঙ্গে সঙ্গে এর অস্তিত্ব বিলীন হবার পথে। এই মহাশ্মশানটি 100 বছরের প্রাচীনতম প্রতিষ্ঠান। জমিদার হরিচরণ রায়বাহাদুর এটা নির্মাণ করেছিলেন। যখন এর পাশ দিয়ে বিশাল যমুনা প্রবাহমান ছিল, কালক্রমে যমুনা সংকীর্ণ হয়ে গিয়েছে এবং বহু লোকে এটা দখল করে নিয়ে এর স্রোতধারা বিঘ্নিত হচ্ছে। এই শ্মশানের পরে হঠাৎ যমুনার অস্তিত্ব উধাও। চোখে পড়ে শুধু মহাসড়ক। এ সড়কের নিচ দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকলেও অপরদিকে মেলে
নদীর অবয়ব। এখান থেকেই যমুনার আদি অস্তিত্ব কিছুটা বিদ্যমান। এর মধ্যে রয়েছে বারুণীর স্নানঘাট। বারুণী হলেন সনাতন ধর্মে বিশ্বাসীদের অন্যতম দেবী। দেবরাজ ইন্দ্রের পার্লামেন্টের জলাধিপতি ছিলেন জলাধিপতি ছিলেন বরুণদেব। বরুণদেবের স্ত্রীর নাম ছিল বারুণী দেবী। এই বারুণী দেবী দোল পূর্ণিমার 12 দিন পরে ত্রয়োদশী তিথিতেই তিনি এই মর্তে আসেন তার ভক্তদের সাক্ষাৎ দেওয়ার জন্য। দেবীর আগমন আনন্দ নিয়ে আসলেও ভক্তরা এখন আর উৎসব করতে পারছেন না। কয়েকশো বছরের পুরনো পক্ষকালব্যাপী বারুণীর উৎসব যমুনার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। পুজোর আড়ম্বরই হয় না। একদিনের জন্য কোনো রকমে তার নিয়ম কানুনটা মেনে রাখার জন্য, হিন্দুদের ঐতিহ্যটা বজায় রাখার জন্য একদিনের জন্য দিবালোকে অনুষ্ঠানটা সমাপন করা হয়। আর পুজোর মতোই যমুনা তার নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে ক্রমশ দক্ষিণ দিকে এগিয়েছে আর খণ্ড বিখণ্ড হয়েছে। এর চতুর্থ এবং পঞ্চম খণ্ড মাছ চাষের জন্য ইজারাও দেয়া হয়েছে। তারপরও যমুনা এগিয়েছে। অথচ ইছামতি থেকে দীর্ঘ 30.1 কিলোমিটার পথ চলার পর যমুনা হঠাৎ স্তব্ধ। সব পথ বন্ধ। নদীর মুখে বাঁধ, বেড়ি বাঁধ। এটা মাদার নদী। মাদার নদীতে এখনো জোয়ার ভাটা আছে। জোয়ারের সময় এই পর্যন্ত পানিটা ওঠে এখানে। এটার শাখা, এই যমুনার শাখা ছিল মাদার নদী, কিন্তু যমুনা বাদ দেওয়ার কারণে, যে পলিটা আসতো নদীর থেকে, সেই পলিটা এখন আর এই যমুনার উপর অঞ্চলে পড়তে পারে না। এটা নদীর মধ্যে পড়ে নদীর পাশটা এবং নদীর সংলগ্ন গ্রামের এই সাইডটা উঁচু হয়েছে, কিন্তু সেইখান যে পক্ষান্তরে যমুনা এবং তার আশেপাশে এরিয়াটা অনেক বেশি নিচু। এই জায়গায় যমুনা দেখলে এখানে দেখা যাবে যে এত নিচু যে যদি বাঁধটা কেটে দেওয়া হয় তাহলে পুরা পানিটা এর মধ্যে ঢুকে যাবে এবং সমগ্র এলাকাটা প্লাবিত হয়ে যাবে। মাদার নদী আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, আর ভিতরের নদীগুলো সব নিচু হয়ে আছে, যার পরিপ্রেক্ষিতে যে বর্ষা বদলা হলে অতিরিক্ত পানি বদ্ধতার সৃষ্টি হয়। জলবদ্ধতা সৃষ্টি হলে আমাদের ধান ডুবে যায় এবং এই পানি সত্যি 9 দিন টাইম লাগে, 3 দিনের মধ্যে এই ধান পচে যায়। 10টা গ্রামের এই পানি নিষ্কাশনের এত অসুবিধা ভোগ করতে আছে, যার কারণে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। 2004-এ যে বন্যা হয়ে গেল, 1 সপ্তাহ বৃষ্টিতে পুরো বাজারটা ডুবে গেল, উপজেলা পরিষদে ডুবে গেল। এই যে ডুবে যাওয়ার কারণে মানুষ তার ভয়াবহতা বুঝতেছে। ভয়াবহতা রয়েছে আরো নানা ক্ষেত্রে। যমুনার উপর নির্ভরশীল 44টা বিলের জীববৈচিত্র্য আজ বিলুপ্তির পথে, আর এইরকম 40টার মতো সংযোগ খালও বর্তমানে স্থবির হয়ে আছে, যা আগে সংশ্লিষ্ট এলাকার পানি নিষ্কাশনে বিশেষ ভূমিকা রাখত। এটা যমুনার সাথে সংযুক্ত করে দিলে এই জলটা আসলে গিয়ে ওর সাথে পড়বে। আমাদের পরিকল্পনা রয়েছে যমুনা কানেক্টিং যে খালগুলো আছে, এগুলো বিভিন্ন সময় রাজনৈতিক কারণে এগুলো স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। আমরা এইগুলো বাতিল করার চেষ্টা করছি। খাল ছাড়াও শ্যামনগরের অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। পানি কোনো জায়গাতে সরে না, আস্তে আস্তে ওইভাবে মাটির তলায় চলে যায়। আমরা কোনো রকমের কষ্ট সাকস্ত করি, তক্তার উপরে বা মাটি এক জায়গায় গাদা করি, আমরা সেইখানে বসবাস করি। গাদাগাদি পরিবেশ আর জলাবদ্ধতা মানুষের মাঝে নিয়ে এসেছে নানা রোগ শোক। রোগী এখনো 5-6 জন হাসপাতালে আছে, ওই শর্ট ডায়রিয়া, খালি ডায়রিয়া। এই এলাকায় আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, এখানে অসুস্থতার মারাত্মক হার বেশি, এবং তার প্রমাণ সিন্ডিকেট করে এখানে এতগুলো ক্লিনিক ডেভেলপ করেছে, যেটা একটা উপজেলায় চিন্তা করা যায় না। গ্রামের বাচ্চাদের ডায়রিয়া, আমাশা, চুলকানি, পাঁচড়া এগুলো খুব বেশি হচ্ছে। এছাড়া ভাইরাসজনিত রোগও এখানে প্রকোপ বেশি পেয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং আমার যে আউটডোর এবং হাসপাতালও আমি দেখি এই অঞ্চল থেকে প্রায় রোগী, এই ধরনের রোগী যাচ্ছে। বসবাসের এমন বিরূপ পরিস্থিতিতে কেউ কেউ আবার ভিটেমাটি ছেড়েও চলে যাচ্ছে, যার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে হয়তো এলাকায় বহু মানুষ এখান থেকে উঠে চলে যেতে হবে। অধিকাংশ বাগদি আজ
এই যমুনায় মাছ না থাকার কারণে তারা পেশা হারিয়ে চরম দারিদ্রতার মধ্যে জীবন জীবিকা নির্বাহ করতেছে। অনেকেই এই এলাকা থেকে তাদের আবাসস্থল পরিবর্তন করে অন্যত্র অজানায় গন্তব্যে চলে গেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন থেকে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে, তা কি যথেষ্ট? গত আর্থিক বছরে আমরা এই যমুনার এই পারে 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যমুনার একটা অংশ খনন করিয়েছি, সংস্কার করিয়েছি। তো সামনেও আমরা আমাদের পরিকল্পনা আছে যমুনার যে অপর অংশগুলো আছে এইগুলো আমরা খনন করব, খনন করে আমরা যমুনাকে নাব্যতা সৃষ্টি করব যমুনাতে। সামান্য কিছু বরাদ্দ দিয়ে যমুনা খনন করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? নদী ইজারা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে 9 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রায় 400 মানুষের বিরুদ্ধে মামলার খড়গ ঝুলে আছে। যমুনা সংশ্লিষ্ট এলাকার মানুষ আজ সংগঠিত, এরা আন্দোলন করছেন, মিছিল সমাবেশ সহ নানা সচেতনতামূলক কাজও করে যাচ্ছেন। সেই যমুনা কোথায় গেল ওরে প্রাণের ভাই, যে যমুনায় জাহাজ চলিত তাহার কুল কিনারা ছিল নাই, কুল কিনারা ছিল নাই। সেই যমুনা কোথায় গেল ওরে প্রাণের ভাই, সেই যমুনা কোথায় গেল। ভারতের গঙ্গা নদী বড় নদী হয়, একটি শাখা ভাগীরথী হয়। আরে বাংলাদেশে ইসামতি ভাই, বাংলাদেশে ইসামতি ভাই, এই নামকরণ হইয়াছে তাই, নামকরণ হইয়াছে তাই। সেই যমুনা কোথায় গেল ওরে প্রাণের ভাই, সেই যমুনা কোথায় গেল ওরে প্রাণের ভাই। আরে সেই হইতে হইল যমুনা, যে যমুনার নাই তো তুলনা। আরে সেই হইতে হইল যমুনা, যে যমুনার নাই তো তুলনা। যমুনা বাঁচাও, সবাই মিলে একত্র হয়ে আমরা এই যমুনার চর নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। যমুনা বাঁচাও, যমুনা বাঁচাও, যমুনা মুক্ত করো। ভুক্তভোগী মানুষের এই চিৎকার অপউন্নয়ন এখনো বন্ধ করতে পারেনি। এখানকে নদীগুলো অপরিকল্পিতভাবে এরপর শাসন করে এবং নদীগুলোর উপর আড়াআড়ি বাদ দিয়ে নদীর পাড়ে অনেক অবৈধ স্থাপনা তৈরি করে, এমনকি উন্নয়নের কথা বলে নদীগুলোকে ধ্বংস করে সেখানে নগর সভ্যতা গড়ে তোলা হয়েছে। দেশের মাটিকে কাজে লাগানোর জন্য যে পরিমাণ চেষ্টা করা হয়েছে, নদীর পানিকে সেই পরিমাণ ব্যবহার করার জন্য বিগত যেসব সরকার সমূহ ছিল সেসব সরকার সমূহ সেই পরিমাণ ভূমিকা গ্রহণ করেনি। এমনকি নদী কোনো মন্ত্রণালয়ের অধীনে না, যে কারণে নদীকে যে যখন পারছে, যে মন্ত্রণালয় পারছে, নদীকে বিভিন্ন সময় তারা তাদের সুবিধার কাজে ব্যবহার করছে। সামগ্রিকভাবে দেশের এই ভয়াবহ চিত্র প্রমাণ করে নদীর ব্যবহার নিয়ে আমাদের পরিকল্পনার দুরবস্থা। তবুও যমুনা সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ চায় মাদার নদীর কাছে যে সংযোগের স্থলটা যেটা বাদ দেওয়া হয়েছে, ওখানে একটা পরিকল্পিতভাবে একটা পানি ওঠা নেওয়ার পথ তৈরি করা। কাকশিয়ালির কাছে যে এখানে যে সুলিশ গেটটা করা হয়েছে সেটাকে আরও বড় করা এবং সেখানেও পরিকল্পিতভাবে পানি যাতায়াতের ব্যবস্থা করা। বাজারের মধ্যে সিএনবি সড়কে যে ছোট ছোট সুলিশ গেট এবং কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে, ওগুলোকে বড় ধরনের ব্রিজ তৈরি করে পানির ফ্লোটা, নদীর যে প্রশস্ততা এখন আছে সেই প্রশস্ততা অনুযায়ী পানির স্রোত যাতে যাতায়াত করতে পারে। বর্ষার পরে যখন লবণ পানির প্রবণতা বাড়বে সে সময়টাও পানিটাকে পরিকল্পিতভাবে আটকায়ে এর মধ্যে মিষ্টি পানির ফ্লোটা রাখলে এই অঞ্চলে মাছ, কৃষি এবং জীববৈচিত্র্য যেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে সেটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে। যমুনা আমাদের প্রাণ, এই প্রাণকে উদ্ধার করার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই একমত যে যমুনার আবার সেই ঐতিহ্য ফিরে আসুক, প্রবাহিত হোক, যমুনার উপর দিয়ে আবার পানি প্রবাহ এবং নৌকা চলুক।